প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নিউ ইয়র্ক থেকে আলাপ ইউটিউব চ্যানেলে। আপনাদেরকে একটি বিষয় বলতে চাচ্ছি, যেহেতু আমরা আমাদের আরেকটি চ্যানেল রতন তালুকদার লাইভে আমরা কথা বলি, কিন্তু আলাপ চ্যানেলটি নতুন, আপনারা সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে সাধারণত আমরা বিশেষ ব্যক্তিদেরকে নিয়ে কথা বলি এবং এই চ্যানেলটি প্রতি সপ্তাহে 4 দিন, আগামী সোমবার থেকে প্রতি সপ্তাহে 4 দিন, সোম, বুধ, শুক্র এবং শনি, এই 4 দিন। কিন্তু রতন তালুকদার লাইভ প্রোগ্রামে আপনারা প্রতিদিনই ভিডিও পাবেন। আর এখানে ভিডিও পাবেন প্রতি সপ্তাহে 4 দিন। যে 4 দিনের কথা বলছি, সেই 4 দিন আমাদের বিশেষ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন গিয়াস আহমেদ। গিয়াস আহমেদের একটু পরিচয়টা আপনাদেরকে বলি। দেখতে খুব সুন্দর, রাজপুত্রের মতো চেহারা, দেখতেছেন নিশ্চয়ই। গিয়াস আহমেদ এই নিউ ইয়র্কের দীর্ঘদিন প্রবাসী। আমার এই চ্যানেলে রতন তালুকদার লাইভেও তিনি একাধিকবার এসেছেন। একজন প্রভাবশালী কমিউনিটির নেতা, মূলধারার বলতে আমেরিকান পলিটিক্স, যেটা সেই আমেরিকান পলিটিক্সে বাংলাদেশিদের যেখানে প্রথম হাতকড়ি, সেটা গিয়াস আহমেদের হাত ধরে। সেটা সেই 2000 সালের বিগিনিংয়ে, একবিংশ শতাব্দীর বিগিনিংয়ে তিনি নিউ ইয়র্ক স্টেট সিনেটে তিনি নির্বাচন করেছিলেন। তারপর থেকেই বাংলাদেশি কমিউনিটি, স্পেশালি যারা নিউ ইয়র্ক এবং অন্যান্য রাজ্যগুলিতে, সেখানে কিন্তু সবাই উৎসাহিত হয়। এখন দেখা যায় যে সব মিলিয়ে নিউ ইয়র্ক এবং নিউ ইয়র্কের বাইরে বিভিন্ন জায়গায় ব্যাপক সংখ্যক বাংলাদেশি, যারা বাংলাদেশি আমেরিকান বলছি, নির্বাচনে উৎসাহী হয়েছে। এমনকি আমাদের নতুন প্রজন্ম, তারাও উৎসাহিত। এবং সেই যে বাংলাদেশিদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার যে রাস্তা, সেই রাস্তাটি কিন্তু দেখিয়েছেন এই গিয়াস আহমেদ। বিএনপির রাজনীতির একজন আদর্শে বিশ্বাসী, নিউ ইয়র্ক বিএনপিরও একজন প্রতিষ্ঠিত প্রভাবশালী নেতা, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানেরও অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি ঢাকার ছেলে। তো গিয়াস ভাই সম্পর্কে বোধহয় পরবর্তীতে আর অন্য বেশি কিছু বলতে হবে না, আজকে মোটামুটি আপনাদের কাছে অনেক কিছু বললাম। তো গিয়াস ভাই সফল রাজনীতিবিদ আমি বলবো, কমিউনিটির নেতা তো বটেই। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটি কথা বলি, এই নিউ ইয়র্ক শহরে যে কজন সফল ব্যবসায়ী রয়েছেন, গিয়াস আহমদ তাদের অন্যতম। এটা ঠিক যে রাজনীতিবিদরা হয় হয় আইনজীবী হবে, আর না হয় বিজনেসম্যান হবে। তো গিয়াস ভাই আমেরিকা থেকে শিক্ষায় শিক্ষিত, তিনি খুব কম বয়সে দেশে এসেছিলেন। তারপর বিজনেস, তারপর দেশের রাজনীতির হালটিও তিনি ছাড়েননি, সেইভাবেই তিনি এগিয়ে যাচ্ছেন। তো গিয়াস আহমেদ, আপনাকে আলাপ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আপনাকে ধন্যবাদ। আপনি আমাকে বেশি ভালোবাসেন, এই জন্য অনেক বেশি বললেন। না না, যাই হোক, থ্যাংক ইউ। আপনার আলাপ এই মনে হয় প্রথম এটা আসলাম। আগে আপনার রতন তালুকদার লাইভে ছিলেন। লাইভে এসেছি কয়েকবার। তো কেমন আছেন? হ্যাঁ, এই তো ভালো আছি। আপনাকে সরাসরি প্রশ্ন চলে যায়, আমরা বেশ অনেকক্ষণই। আমার এই একটা পর্দা দেখা যাচ্ছে ছবিতে, না ঠিক আছে তো নাকি? না, একদম একদম পারফেক্ট। হ্যাঁ, আমরা তো বিউটিফুল। আজকে তো আরো ইয়ং লাগতেছে, হঠাৎ করে এত ইয়ং লাগতেছে কেন বুঝলাম না। আসলে আছে হ্যাঁ টেনশন মুক্ত। হ্যাঁ, টেনশন, হ্যাঁ টেনশন, এটা ঠিক। টেনশন মুক্ত থাকলে অনেক কিছু হয়। সেই টেনশনটা হোক দেশের ব্যাপারে আর হোক ব্যক্তিগত ব্যাপারে, যারা দেশ এবং কমিউনিটি প্লাস নিজের পরিবার ব্যক্তি নিয়ে ভাবে, তাদের যে স্বস্তিবোধটা, সেটা কিন্তু সব দিক থেকেই প্রয়োজন। তারা জায়গা আপনি ফাইন্যান্সিয়ালি একদম ওকে, আপনি ঘরে একদম ওকে, কিন্তু বাইরের জগৎ নিয়ে যখন আপনি ভাবেন, সেখানে যদি এক ধরনের অসন্তোষ, বৈরিতা থাকে, ভাব থাকে, পরিবেশ থাকে, তাহলে স্বাভাবিকভাবেই মন খারাপ লাগবে। যাই হোক, এখন তো আপনারা ক্ষমতায়, এত মন খারাপ করে আর কি। আপনি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানেরও খুব ঘনিষ্ঠ লোক, যতটুকু আমি জানি। যে বাংলাদেশে এখন বিএনপি ক্ষমতায়, তারেক রহমান আজকে দেশের প্রধানমন্ত্রী, সে কারণে টেনশন তেমন নেই, দেশে ভালো চলছে সেটা আর কি। আগে তো যেমন 15 বছর দেশে যেতে পারিনি, ফ্যাসিবাদের সময়ে আমাদের অনেক
সেটাই। আমাদের কারণে বা আমাদের আত্মীয় স্বজন, আমার বড় ভাইকে সেও বাসায় থাকতে পারেনি। তো এই টেনশন তো ছিলই আগে। এখন তো সেই টেনশন মুক্ত। তো সেই কারণে হয়তো একটু চেহারাটা আগের চেয়ে একটু ভালো দেখতেছেন আপনি। দ্যাটস রাইট, দ্যাটস রাইট। আচ্ছা, গিয়াস আহমেদের সরাসরি কথাবার্তা চলে যায়। বিএনপি সরকারের 4 মাস হলো। এই 4 মাসে আপনি বিএনপির, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি সরকার, এই সরকারকে এই 4 মাসে কি মূল্যায়ন করতে চান আপনি? হ্যাঁ, ধন্যবাদ। আসলে তারেক রহমান সাহেব, যিনি একটি রাজনৈতিক পরিবারের সদস্য, তিনি অনেক ঘাত প্রতিঘাত দেখেছেন জীবনে। লন্ডনে তিনি নির্বাসিত ছিলেন 17 বছর, মুক্ত ছিলেন 17 বছর, বাট সেখানেও তিনি টেনশন মুক্ত ছিলেন না। সেখানেও তার বিরুদ্ধে তাকে তাকে হয়রানি করা হয়েছে, তাকে হত্যা করবার চক্রান্ত করা হয়েছে। তো তিনি বিদেশ থেকেও বাংলাদেশের দলকে, বিএনপিকে এবং বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং পার্টিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন, জনগণকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। সেই কারণে দেখেন, এই আওয়ামী লীগের মতো একটি বিশাল, মানে একটি ফ্যাসিবাদী সরকার, যে সরকারের ভারতের পৃষ্ঠপোষকতায় আর্মি, পুলিশ, প্রশাসন, অল, মানে বিচার বিভাগ থেকে শুরু করে এভরি সেক্টর ক্ষেত্রে দখল করেছিল। তারপরে সেই দল তারেক রহমানের নেতৃত্বের কাছে দিনের ভোট রাত্রি করতে হয়েছে। তারেক রহমান দেশেও নাই, বিদেশে। আপনার দামি নির্বাচন করতে মানে বাধ্য হয়েছে। মানে একটি দেশে দেখেন, মানে সরকার যখন থাকে, সেই সরকারি দলের বাইরেও কত স্বতন্ত্র প্রার্থী থাকে, শত শত স্বতন্ত্র প্রার্থী এমপি ইলেকশন করে। কিন্তু তারেক রহমানের নির্দেশে যে আপনারা এই নির্বাচন বয়কট করুন, এবং জনগণ কথা শুনেছে, কোনো একজন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী দেয় নাই। সেই কারণে তাকে দামি নির্বাচন করতে হয়েছে। তো এই যে নেতৃত্ব তিনি দিয়েছেন, তারপর আপনার গণঅভ্যুত্থান তো আর একদিনে হয়নি। গণঅভ্যুত্থান এই আমাদের 17 বছরের আন্দোলন, প্রবাস থেকে আন্দোলন করেছি, দেশ থেকে আন্দোলন হয়েছে, এবং শত শত মামলা হামলা, আয়নাঘর, এগুলি তো মানে বিএনপি করেছে, বিএনপির উপর দিয়ে গিয়েছে। তো সেই দলের যে প্রধান তারেক রহমান সাহেব, তিনি দেশে গেলেন লক্ষ কোটি জনতার আপনার সেই সমাবেশে। তিনি বললেন, আই হ্যাভ এ প্ল্যান। তিনি কিন্তু জানতেন যে একসময় এই ফ্যাসিবাদের পতন হবে, একসময় এই বিএনপি ক্ষমতা, জনগণ বিএনপিকে ক্ষমতায় বসাবে। সে প্রস্তুতি তো তিনি নিয়েছেন, এবং সেই প্রস্তুতি নিয়েছেন বলেই দেশে গিয়ে বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। এবং সেই দেখেন, আপনার আজকে জনগণ, আমি যেখানেই যাই, আমি তো জনগণের সাথে মিশি। মানুষ বলে, হ্যাঁ, তারেক রহমানের যে কথাবার্তা, সরি, তারেক রহমানের যে আপনার এই অ্যাটিচিউড, সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনার নিজেকে যখন আপনি সংস্কার করতে পারবেন, তখন আমি সমাজকে সংস্কারের কথা বলতে পারবো, দেশের সংস্কারের কথা বলতে পারবো। তো তারেক রহমান সাহেব নিজে যে ইসলামের যে মূল্যবোধটা, যে অহংকার নেই, বড় বড় রাজকীয় চেয়ারে বসা, সেগুলি নেই, মানুষের সাথে কথা বলা, আপনার সাধারণ মানুষের সাথে মেশা, যানজটে আপনি দেখবেন গাড়িতে আগে তো আপনার 3 ঘন্টা 4 ঘন্টা রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হতো শেখ হাসিনা যখন রাস্তায় নামতো। উনি বলছেন, না, কোনো যানজট করা হবে না, কারণ জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আপনার আফ্রিকার অনেক দেশ আমি উদাহরণ দিয়ে বলতে পারবো, যে স্বৈরশাসক, তারা ক্ষমতায় এসে বলছিল যে তাদেরকে ক্ষমতা থেকে কেউ সরাতে পারবে না, চারদিকে তাদের নিজস্ব লোক। কিন্তু কোথায়, কয়েক বছরের মাথায় তাদের মৃত্যু হয়েছে। তো এই কারণে যে আমাদের, আমি একটু কথা বলি একটা জিনিস, যেমন আমাদের ইসলামিক স্কিরিওলজি বলে যে আমাদের মৌলা আলী আলাইহিস সালাম, তাকে যখন হত্যা করা হবে, একজন মুসলমান, মানে নাম হলো আপনার খারিজি মুসলমান আর কি, মানে মুসলমান বলতে খারিজি যারা পদভ্রষ্ট, সেই খারিজি আব্দুর রহমান ইবনে মজলুম, সে তার মানে তলোয়ার ধার দিচ্ছে, যে মানে হত্যা করার প্রস্তুতি নিচ্ছে। তো মানুষ, সে আবার মাওলা আলীর সমালোচক। তো মানুষ বলছেন, হে মাওলা আলী, আপনি একে হত্যা করুন, এই তো আপনার সমালোচক, আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে, আপনার বিরুদ্ধে কিন্তু সে যুদ্ধ করবে বা আপনাকে কিন্তু হত্যা করবে।
তো মাওলানা আলী বললেন যে যার হাতে আমার মৃত্যু হবে তাকে আমি কিভাবে হত্যা করি, মানে যার হাতে আমার মৃত্যু হবে তাকে আমি কিভাবে হত্যা করি। তো এই যে তারেক রহমান সাহেব দেশে গিয়ে দেখেন তিনি আপনার জনগণের কাতারে ওই সিকিউরিটি তেমন একটা নিচ্ছেন না, কারণ এখন এই যে ট্রেডিশনটা, এই যে পরিবর্তন, আপনার তার বক্তব্য দেখেন, তার যে এই সংস্কার, সংস্কার তো শুধু কাগজে কলমে লেখা থাকলে সংস্কার বাস্তবায়ন হয় না। বাংলাদেশে তো অনেক আইন আছে, বাস্তবায়িত হচ্ছে না, তো ঘুষ দুর্নীতি, কিন্তু আইন মানে না। তো আইন করলেই তো হবে না, আইনটাকে বাস্তবায়ন করার জন্য নিজেকে আগে সংশোধন হতে হবে, নিজেকে তৈরি করতে হবে। তো সেই কারণে সে নিজে তৈরি হয়েছেন এবং তাকে আমরা অনুসরণ করব। তারেক রহমানের কর্মকাণ্ড, কর্মসূচি আমরা অনুসরণ করব। দেখেন দেশে সে আমূল পরিবর্তনের একটা ডাক দিয়েছেন। আপনার ভোকেশনাল, আপনার মানে স্কুল, আপনি বাংলাদেশে দেখেন মাস্টার ডিগ্রি পাস করছে, পলিটিক্যাল সায়েন্স, ওই উমুক সায়েন্স, উমুক ইকোনমিক্স, মানে মাস্টার ডিগ্রি নিচ্ছে, কিন্তু বৃত্তিমূলক শিক্ষা নাই, ভোকেশনাল শিক্ষা নাই। আমরা জিয়া রহমান সাহেব একবার জাপানে গিয়েছিলেন, জাপান তিনি এসে বললেন যে 20 বছরের ছেলেরা প্লেন বানাচ্ছে, 20 বছরের ছেলেরা প্লেন বানাচ্ছে তিনি দেখলেন। তো এখন আমাদের এই দেশে দেখেন, এই আমেরিকাতে আজকে আপনার ছেলে, আমার ছেলে মেয়েরা আজকে নাসাতে কাজ করে, 20-22 বছরের ছেলেরাই তো আপনার গুগলে কাজ করছে, বিভিন্ন বড় বড় আমার আইটি প্রতিষ্ঠানে কাজ করছে। আর বাংলাদেশে কোথায় আছে বাংলাদেশ? সে এই যে পরিবর্তনের কথা কিন্তু তারেক রহমান সাহেব বলছেন, তিনি মানে বাংলাদেশ যাতে বনভূমি না হয়ে যায়, আপনার সে বিকল্প তিনি ব্যবস্থা করছেন, যে নদী, খাল, মানে খালে পানি ধারণ করতে হবে। তো এই গাছ লাগানো থেকে শুরু করে, হাঁস মুরগি থেকে শুরু করে, আপনার বাংলাদেশের জনশক্তিটাকে কাজে লাগাতে হবে, যেমন জিয়া রহমান সাহেব বলেছেন। এখানে আপনাকে একটু থামতে বলি, এই কারণে যে আপনি ঠিকই বলছেন যে দীর্ঘ 17 বছর দেশের বাইরে থাকার পরে যে একটা মানসিক পরিবর্তন, আমাদের দেশের যে গতানুগতিক মানুষের যে মেন্টালিটি, সেটা যেমন আমি একটা উদাহরণ দিই, যে সেটা হলো যে এই যে আপনি বললেন যে ওনার ড্রেসে কিন্তু উনি অত্যন্ত, অনেকে মনে করে যে খুব টাই, মানে সুটেড বুটেড হলে একটু অন্যরকম, কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে যে উনি যে ড্রেসটা পরে, ড্রেসটার কিন্তু আমি এটার পক্ষে, কারণ ওনার ড্রেসেই মনে হয় যে একজন সাধারণ বা একেবারে নেতা, দেশের নেতা মনে হয়। সুটেড বুটেড নেতা তো ব্রিটিশ সংস্কৃতি, কালচার, কিন্তু এই ব্রিটিশের থেকেও কিন্তু তারেক রহমান দেশে ফিরে যে তার যে ড্রেস আপ, এটা অ্যাকচুয়ালি দেশের মানুষের প্রশংসা করে যোগ্য। দ্বিতীয়ত যেটা আমি বলবো, এই যে আপনি চেয়ারের কথা বললেন, যে রাজকীয় চেয়ারে উনি কিন্তু বসতে চান না। আরেকটি বিষয় হলো এই যে রামিসাকে যে হত্যা করলো এবং তার বাড়িতে চলে যাওয়া, মানে রেপের পরে যে মেয়েটাকে করলো, গতকালকে একটা ঘটনা ঘটছে, এটা খুব ভালো লাগছে আমার কাছে, যে তিনি সিলেট গিয়েছিলেন, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, এই সমস্ত জায়গায় ঘুরলেন। শ্রীমঙ্গলে মানে মৌলভীবাজারে তিনি সেই অনেক আগের পুরান বিএনপি নেতা এবং সাংসদ ছিলেন, মহিলা সাংসদ, তার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করতে গেলেন। এই যে মানুষের কে মনে রাখা আন্তরিকতা, এটাও একটা পরিবর্তনের লক্ষ্য। কিন্তু আমি আরেকটা কথা বলি আপনাকে এখানে, যে সিলেট উসমানী বিমানবন্দরে তিনি যখন গিয়ে নামলেন, তখন সিলেটের যে এমপিরা আসছিল, প্রধানমন্ত্রী আসছিলেন, ন্যাচারালি এমপিরা যাবে, আমাদের দেশে তো এই তুষামুটটা তো একটা কালচার। তারেক রহমান কিন্তু এমপিদেরকে ডেকে বলতেন যে আপনারা এখানে কেন, আপনারা তো সংসদে থাকার কথা, আপনারা তো এয়ারপোর্টে থাকার কথা না, তাই তো প্রধানমন্ত্রী। তুষামোদি করা, তারপর হ্যাঁ, সেটা বলছি যে ওইটা ইয়ে, মানে একেবারেই না। এই জিনিসটা একটা লক্ষণীয়, কিন্তু এট দ্য সেম টাইম আমি আপনাকে বলি, সে আপনারও ফ্রেন্ড। না 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 না, আমি আরেকজনের কথা বলছি, যার কথা বলবো যে সে আপনারও ফ্রেন্ড, আমারও ফ্রেন্ড, আমার খুবই ঘনিষ্ঠ ফ্রেন্ড, আপনারও খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আপনার ঘনিষ্ঠ, আমারও খুব ঘনিষ্ঠ, দীর্ঘদিন আমরা প্রায় সমবয়সী। শিক্ষামন্ত্রী একটি স্কুলে গিয়ে যদি ছাত্রদেরকে বলে যে তোমরা কি জাইমা রহমান হইতে চাও, জাইমা রহমানকে তোমরা কি বড় হয়ে অনুসরণ করবে, এটা এক ধরনের তুষামত হয় না, যে তারেক রহমানকে ইসে করা,
মানে ঠিক আছে, একজন একটা স্টুডেন্টকে আপনি বলতেই পারেন যে ভবিষ্যতে তুমি প্রধানমন্ত্রী হবে, ভবিষ্যতে তুমি রাষ্ট্রপতি হবে, ভবিষ্যতে তুমি সায়েন্টিস্ট হবে, কিন্তু ভবিষ্যতে তুমি জাইমা রহমান হবে। এটা আমার মনে হয় যে তারেক রহমান সাহেব বোধহয় নিজের মানে নিজের জিনিসটা নোটিশ করছে, এক। দ্বিতীয়ত আপনি এই প্রশ্ন এই কথাগুলির কিভাবে ব্যাখ্যা দিবেন? দ্বিতীয়ত একজন এমপি বগুড়ার, মীর শাহ আলম, তার ছেলে মেয়ে বাচ্চাদের নামে এবং নিজের বাড়ির নামে তার মীর ইউনিয়ন করে ফেললো। নতুন 3টা ইউনিয়ন করতে হয়েছিল, যে শিবপুর, যে আগের থানাগুলি ব্যাঙ্গে। সেখানে তার ছেলে সীমান্ত, তার আরেক ছেলে হলো সীমানা, আরেকজন সীমান্ত, আর একটা হলো সূর্য, মেয়ে বোধহয় সূর্য, ইয়ে হ্যাঁ সূর্যমুখী টুকি এই ধরনের নাম আর কি, নামটা আমার ঠিক একজাক্টলি এখন মনে হচ্ছে না। আর তাদের যে বাড়ি, সেই বাড়িটার নাম হলো মীর বাড়ি, বগুড়ার। এখন একটি ইউনিয়ন হচ্ছে মীর বাড়ি, আরেকটি ইউনিয়ন হচ্ছে সীমান্ত, আরেকটি ইউনিয়ন হচ্ছে দিগন্ত, আরেকটি ইউনিয়ন হচ্ছে সূর্যমুখী, জানা এইরকম এইরকম। এটা কি এটা তো এটা কি নিশ্চয়ই দেখা যায় আওয়ামী লীগের আমলে যেমন নাম 14 গোষ্ঠীর নাম দিয়ে প্রতিযোগিতা, এটাও কি এক ধরনের, কি মনে হয় আপনার কাছে? আমি এটা সত্য মিথ্যা জানি না, মানে একটা আমি ফেসবুকে দেখেছিলাম এরকম একটা কিছু। তো ফেসবুকে না, এটা কিন্তু ঢাকার জাতীয় কাগজপত্রের হ্যাঁ, কিন্তু। তবে এটা মনে করেন এগুলি তো তার এলাকার ব্যাপার। মানে এলাকায় যদিও এখানে তো তারেক রহমানের নাম বা আমাদের জাইমা রহমানের নাম ব্যবহার করেন নাই, ওনারাও ওই এলাকায় প্রভাবশালী মানুষ। তাদের মীর পরিবারের একটা সুনাম আছে, মানে মীর মানে সৈয়দ আর কি। তো সেই দিক থেকে ওনাদের একটা পরিবারের একটা ঐতিহ্য আছে। সেখানে যদি মানে তার এলাকার লোকজন দিয়ে থাকে সেটা আমি জানি না কতটুকু, বাট এগুলি কিন্তু আমাদের প্রধানমন্ত্রী পছন্দ করেন না। বটম লাইন এটা, যে হুম। এগুলি পছন্দ করেন না। তারপরও যেহেতু আমি এটা ভালো মতো জানি না, তারপরও তাদের একটা ঐতিহ্য আছে কিন্তু বীর পরিবারের ওখানে, আমি যতটুকু জানি। ভাই, যাই হোক, ঢাকার নবাবগঞ্জ বা এই এলাকাটা আপনাদের পরিবারেরও খুব প্রভাব আছে, তাই বলে ওখানে একটা ইউনিয়ন হবে, এই ইউনিয়নটা আপনার নামে দিয়ে দিবেন বা আপনার ছেলের নামে দিয়ে দিবেন, এটা হইতে পারে? না, এটা এখন হয়েছে কি, কারণ কোনো না কোনো নাম দিতে হবে। যেমন আমাদের শাহজালাল রহমতুল্লাহ নাম হয়েছে শাহজালাল, মানে বিমানবন্দর। না, আমাদের বাড়িতে ওই আচ্ছা, নাগেরকান্দা একজন, বিমানবন্দরটা কি চেঞ্জ হওয়া উচিত, নামটা জিয়ান, ব্যাক টু জিয়ান? না অবশ্যই না, এটা তারেক সাহেব বলেছেন না, এটা এটা পরিবর্তন করতে গেলে হাজার হাজার কোটি টাকা নষ্ট হবে সারা নষ্ট পৃথিবী। হবে, যেটা এভিয়েশন, উনি বলেছেন না, এই ওইটাতে নাম পরিবর্তন করার দরকার নেই। এবং তিনি কিন্তু মানে এই সমস্ত নাম পরিবর্তন করা, তারপর এই প্রতিশোধ নেওয়া, তিনি কিন্তু বলেছেন যে যে না, আমাকে তিনি কিন্তু এক জায়গায় খালেদা জিয়ার নামও দিতে চেয়েছিল, কিন্তু না করছেন, যে না, ওটা ওনার নামে দেওয়ার দরকার নেই। তারপরে কিছু কিছু ক্ষেত্রে তো এলাকায় হয়, যেমন আমার বাড়িতে আমাকে দোয়ার থানা, আমাদের বাড়ির যে রাস্তাটার নামটা এখন লস্কর বাড়ি রোড দিয়েছে জনগণ। হ্যাঁ, আমাদের এলাকার লোক, যেহেতু আমরা লস্কর বাড়ি আমাদের, তো এখন ওই রাস্তাটার নাম লস্কর বাড়ি রোড। কিন্তু হইতেই পারে এগুলি, এটা তেমন একটা না, ওইটা ঠিক এলাকা তো। আছে, ওইটা ঠিক আছে, ধরেন একটা মেইন রাস্তা থেকে একটা রাস্তা বেরিয়ে গেছে হ্যাঁ, ওইদিকে, হয়তো আরো 10টা গ্রামে গেছে, সেই রাস্তার মাঝেই হয়তো আপনাদের, যেহেতু আপনারা প্রভাবশালী একটা পরিবার, ব্যাকগ্রাউন্ড অনেক, আচ্ছা ঠিক আছে, আমাদের জায়গার উপর দিয়েই রাস্তা, মানে আমাদের জায়গার উপর দিয়েই রাস্তা। এবং আপনাদের জায়গার এখন উপরে গেছে। দুদিকে তিন দিকে রাস্তাগুলো আমাদের জায়গার বাড়ির আশেপাশের জায়গার উপর দিয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে দেখা গেল যে মানে লস্করবাড়ি রোড হইতে পারে। তো সেক্ষেত্রে হয়তো মানে মীর ইউনিয়ন হইতে পারে, ওভাবে দিয়েছে। তারপরেও আমি বলছি যে মানে আমাদের মানে জনগণ এটা এলাকায় এলাকায় যদি এটা করে, তারপরে আমাদের যে প্রধানমন্ত্রী সেটা পছন্দ করেন না। আমাদের প্রধানমন্ত্রী সেদিনকে বলেছেন যে ওনাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, পাঁজর ভেঙে দেওয়া হয়েছে, উনি বলছেন এটা প্রতিশোধ নিলে, তার পাঁজর ভাঙলে কি তার কি এই পাঁজর কি ভালো হবে, মানে তার যে ব্যথা কমবে না। এই যে প্রতিশোধমূলক তিনি কিন্তু কিছু কিছু করতে চান না। তো সেক্ষেত্রে এই যে আপনার জামাত এবং এনসিপি যে 2টা বছর সংস্কার খেলায় করে 10 বছর থাকতে চেয়েছিল নির্বাচন ছাড়াই, তো সেই সংস্কারটা কি? তাদের দেখেন, তাদের কথাবার্তা, তাদের চালচলন, তাদের মানে দুর্নীতি, তাদের যে আপনার ধর্ম ব্যবসা, এগুলি তো সংস্কার না, সংস্কারের পরিপন্থী কাজ।
মানে এই যে ভণ্ডামি, এগুলি তো রাজনীতি মানুষ, সাধারণ মানুষ বুঝে। সেক্ষেত্রে দেশকে ভালোবাসলে, দেশপ্রেমিক হলে ক্ষমতাই জীবনের সবচেয়ে বড় উৎস নয়। জামাত বা অন্যান্য, জামাতের মেনলি ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় গিয়ে তারা ইসলাম প্রচার করবে, মানে ক্ষমতায় যেতে হবে ভণ্ডামি করে। তো এই ভণ্ডামি করে ক্ষমতায় যাওয়ার তো আল্লাহ তাআলা বলেন নাই। কিন্তু আপনি বোধহয় নোটিশ করছেন আর একটা বিষয়, আপনি ভাবতে পারেন যে যে দেশের জাতীয় অ্যাসেম্বলি, পার্লামেন্টে ভদ্রলোক বললো, জামাতের এমপি, সে বলল তার বাবা নাকি শহীদ হয়েছে, কিন্তু তার বাবা এখনো জীবিত। তার বাবা শহীদ হয়েছে 71-এ, তার বয়স হলো 44 বছর এখন তার বয়স। তার বাবা বাবা মারা গেছে 71-এ, বাবা মুক্তিযোদ্ধা ছিল নাকি, বুঝছেন? শুনেন, তো জামাতে এখন প্রমাণ হলো, কালকে জামাত দেখা মানে, গেল যে তার বাবাও আছেন, মাও আছেন। আসলে মা বাবা শুনেন, মারা সে তো যায়। একা না, জামাতের প্রত্যেকটা নেতাই, জামাত মানে হলো বিনোদন। আপনার এই তাদের যে কথাবার্তা, নেতাদের কথাবার্তা, ওই যে একজন চট্টগ্রামের একজন কি শাহজাহান চৌধুরী বলছে তাদের কথায় থানা চলবে, তাদের কথায় কেস নিতে হবে, তারপরে আল্লাহ তাআলা জামাতকে এবার ক্ষমতায় বসিয়েই দিবেন। মানে আল্লাহ রসুলের নাম নিয়ে, ওই যেমন আপনার ওই যে কারবালার না, প্রান্তরে, জামাতের এই বাড়াবাড়িটার জন্য ইউনুসও দায়ী। ইউনুস জামাতকে কারবালার, অনেক ওরা প্রশ্রয় আসতেছি, দিচ্ছে। মিশে আসতেছি, কারবালার প্রান্তরে ওই হুম, ইয়াজিদ বাহিনী কারবালার প্রান্তরের নামাজ পড়েছে, 5 ওয়াক্ত হুম, আজান দিয়ে নামাজ পড়েছে। মানে নামাজ পড়ে তারা ভেস্তের সর্দারকে হত্যা করেছে, নবীর হুম। কলিজা আঘাত করেছে। তো এই কারণে নামাজ রোজা করলেই, মানে আর মুখে দাড়ি থাকলেই, পাঞ্জাবে থাকলেই সে ইসলাম না। জামাত ইসলাম বিষয়টা খুব সেন্সিটিভ। দেখুন, আপনি মুসলিম, আমি হিন্দু। এই যে আপনি যেভাবে বলতেছেন এইভাবে, আমি ধরেন, আমি নিজকে, আমি হিন্দু, কিন্তু আমি আমি যে ধরনের সাংবাদিকতা বলেন, রাজনীতি বলেন বা অন্য যে কোনো ইস্যুতে, কিন্তু আমি আমি একটা কমন ক্যারেক্টার মেনটেন করতে চেষ্টা করি। আমার কাছে সকলেই সমান। কিন্তু এই যে জামাতের বিভিন্ন ব্যাপারে, জামাত কিন্তু খুব ডেঞ্জারাস একদিকে। কিন্তু এরা কিন্তু এই যে মনে রাখে যে আপনি কি বলতেছেন না, ওগুলি তারা মনে রাখবে, এবং এরা কিন্তু ওয়াচ করবে, আপনাকে চেসিং আওয়ামী করবে। লীগের চেয়ে ভয়ঙ্কর, কারণ ধর্মের নামে যারা রাজনীতি করে, মানে ধর্মের নামে যারা রাজনীতি করে, এই ধর্মকে যারা ব্যবহার করে, সেই ধর্ম ব্যবসায়ীরা আরো ডেঞ্জারাস। আপনার যেমন দেখেন, আপনি একটা কথা বলছেন, আপনি হিন্দু বলে আপনি যদি এখন জামাতের সমালোচনা করেন, আপনাকে একরকম ভাবে ট্যাগ দিবে যে আপনি হিন্দু, আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন। হ্যাঁ, সেটাই, না, এক্স্যাক্টলি। না, এখন আপনি দেখেন জামাতের সমর্থক, কিছুদিন আগে সুলাইমান, এই যে একজন একজন ইউটিউবার, জামাতের সমর্থক, সে ওই যে আপনার জিসাদ না কি যেন, ওই যে এক ধর্ষক, যে আপনার কুমিল্লায়, তাকে সমর্থন করতে গিয়ে সে বলেছে যে সে প্রেম করেছে, হ্যাঁ সত্য। জামাতের অনেকেই মানে প্রেম করে। এখন এটা, সে এটা প্রেম করতে গিয়ে, এই প্রেমকে সমর্থন করতে গিয়ে সে বলেছে নবী রসুলরাও প্রেম করেছেন, সাহাবারা প্রেম করেছেন, অন্যের অন্যের স্ত্রীকে ভালো লাগলে বলছেন আমাকে দিয়ে দাও। মানে এই যে এই সমস্ত কথা যে সাহাবাদের নামে বললেন, নবী রসুলদের নামে বললেন, মানে এই এটা দেখেন সামাজিক ভাবে। না, তৌহিদি জনতা, এই যে ভণ্ডরা, জামাত ইসলাম কিন্তু একটা মিছিল বের করছে না, বরং ওকেই সমর্থন দিচ্ছে। মানে এরা যে কত ভণ্ড, কত বেইমান এরা, ধর্ম ব্যবসায়ী। আপনার এই কথাটা যদি আমি বলতাম, এই কথাটা যদি আরেকজনে বলতো, দেখবেন ঢাকা শহরে মিছিল বের হতো। আপনার ওই যে একজন কি একজন এমপি বিএনপির, আপনার সে বলেছে যে হিজাব এবং নিকাব এক না, মানে হিজাব এবং নিকাব এক জিনিস নয়। না, তো এই কথা বলছি দেখে এখন তার তার বিরুদ্ধে মিছিল। এটা তো অবশ্যই মানে হিজাব আর নিকাব এক দুটা জিনিস, টোটালি দুটা দুই জিনিস। জিনিস। এবং ইসলামে কোথাও কোরআন শরীফে লেখা নাই যে আমার টোটাল মুখমন্ডল মানে ঢেকে রাখতে হবে, মানে আমার চোখ মুখ, এই ধরনের কোনো আয়াত নাই। বলা হয়েছে যে আপনার মাথায় কাপড় দিয়ে আপনার শরীরের যেখানে আপনার যে সমস্ত শরীরগুলি, গোপনাঙ্গ শরীর, মানে সেই শরীরগুলি আপনি অবশ্যই মাথায় দিয়ে না, ঢাকে কিন্তু রাখবেন। এখানে আরেকটা জিনিস গ্যাস ভাই আপনাকে। এখানে মতভেদ আছে এখানে। হ্যাঁ, বলেন। আমি আমি যেটা বলতে চাইছি সেটা হলো কি, আপনি একেবারে ধর্মের সাইডটাকে বাদ রেখে আপনি যদি চিন্তা করেন যে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের যে ড্রেস, সেটা সেই দেশের সংস্কৃতি, কালচার এবং এনভায়রনমেন্ট। আপনি দেখবেন এই যে আরবের যে ড্রেস, এই যে যে পুরুষ লোকে কাপড় দিয়ে ডাকে রাখে বা মেয়েরা ডাকে, এইগুলি কিন্তু এই যে মরুভূমিতে যে যে বালু বা যে বাতাস থেকে যে ধরনের ইসে হয় বাইরে, ওইগুলি থেকে আত্মরক্ষারও কিন্তু একটা ইসে। তারপরে তো না সে না সে না এটা না, এটা না আসলে ওই না, কোরআন ওইটা তো শরীফে, না। কোরআন শরীফ না, আমি আমি যেটা বলতে চাইছি, এরপরে করছে ধর্মীয় একটা না, ইস্যু না, না, আছে, এটা আপনার বেরিয়ার ওইটা, থাকবেই, আছেই একটা ওটার issue। জন্য মহিলাদের ব্যাপারে আয়াতি আছে যে যারা নাকি নবী পরিবার, শুনেন, নবী হুম, পরিবারের নবী স্ত্রীদের জন্য একরকম কিন্তু মানে পর্দা। হুম, আর ইন জেনারেল
একরকম নবী পরিবারদের উদ্দেশ্য করে আয়াত নাযিল হয়েছে, যে তাদেরকে ঘরে থাকার কথা বলেছে, তাদেরকে পর্দার কথা বলেছে। না, ওইগুলি একদম আর ঠিক আছে। আর আমজনতা মহিলাদের এই ওই নবী পরিবারের আয়াতের সাথে মিল খায় না। এখন যেটা নাকি বলতে চাচ্ছি যে আপনার মহিলাদের, আপনার যারা নাকি নেত্রী হবে, মহিলা নেত্রী, সংসদে হয়ে যাবে, মন্ত্রী হবে, জনগণের প্রতিনিধি হবে, তাকে যদি আপনি টোটাল শরীর আপনি ঢেকে রাখেন, মুখ চোখ মুখ ঢেকে রাখেন, তাহলে আপনি তাকে আমি চিনবো কিভাবে? তাকে তো আমাকে চিনতে হবে এই লোকটা। হ্যাঁ, নিরাপত্তাজনিত হ্যাঁ, কারণে ওইটা তাই। প্রয়োজন। তো এখন এই জিনিসটা যখন আপনি বলবেন, মানে জামাতের বাইরে যদি কেউ বলে, তাহলে আপনি তাকে আপনি ট্যাগ দিবেন। আবার জামাতিরা যখন এদের সমালোচনা করছে, নবী রসুলের সাহাবাদের সমালোচনা করছে, তার বিরুদ্ধে আপনি মানে এই জামাতরা মিছিল মিছিল করছে না, বড় বড় সমর্থন করছে। এই যে বলছি যে এই ধর্ম ব্যবসায়ী এরা হলো আপনার এটা সবচেয়ে বড় বেদাতি। কারণ এই রাজনৈতিক দল, মানে এই ইসলামে তো নবী রসুল্লাহ রাজনৈতিক দল করেন নাই, সাহাবারা রাজনৈতিক দল করেন নাই। দল করে তারপর গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাভুটির মাধ্যমে নির্বাচনে যাবে, এই ধরনের এটা তো বেদাত আপনার। তারপরে দেখেন তারা আবার পিয়ার পদ্ধতিও সমর্থন করে, মানে পিয়ার পদ্ধতি তো আরো ডেঞ্জারাস, এটা তো অন ইসলামিক। ইসলাম তো সমর্থন করে না, কারণ পিয়ার পদ্ধতি হইলে আপনার মনে করেন গে আছে, লেসবিয়ান আছে, আপনি যদি এখন 5% বাংলাদেশে গে লেসবিয়ান থাকে, সেও কিন্তু তার 2-3 জন প্রতিনিধি সে দিতে পারবে, কারণ তার সারা বাংলাদেশে তার 5% ভোট আছে। তার এটা ভোট আছে, হ্যাঁ। হ্যাঁ, তো এই 5% ভোট তো তাহলে সংসদে যায় গে লেসবিয়ানরা যাবে। এই যে ভণ্ডরা এই গে লেসবিয়ানদেরকে সমর্থন দিয়েছে, মানে কি? কারণ আপনি মাদ্রাসাগুলিতে বলাৎকারের কাহিনী দেখেন না, পিয়ার পদ্ধতি। হ্যাঁ, আপনি মাদ্রাসাগুলি দেখেন কি অবস্থা, প্রতিদিন বলাৎকারের ঘটনা ঘটছে এই মাদ্রাসা। এই মাদ্রাসা তো এটা তো অন ইসলামিক। এই যে মাদ্রাসাগুলিতে যে সাবজেক্ট পড়ানো হচ্ছে অন ইসলামিক সাবজেক্ট, এই সাবজেক্ট তো নাই। আপনি মনে করেন এই মাদ্রাসা থেকে এক সময় আপনার বৈজ্ঞানিক বের হতো, এই ইবনে সিনার মতো বৈজ্ঞানিক, আপনার আল খৈমের মতো বৈজ্ঞানিক, আপনার গাজ্জালির মতো দার্শনিক, আপনার ওই যে আল রাজির মতো দার্শনিক, আপনার গণিত শাস্ত্র থেকে শুরু করে, বুঝেন নাই, আপনার আলজেব্রা থেকে বের হয়েছে বড় বড় সাহিত্যিক, মানে কবি, সাহিত্যিক, বৈজ্ঞানিক, মানে সায়েন্টিস্ট। এখন থেকে কি বের হয় দেখুন, ওই বলৎকার আর ফেতনাবাজ। কারণটা কি? কারণ হলো এই মাদ্রাসার সৃষ্টি করছে ব্রিটিশ। বর্তমান যে মাদ্রাসা, কবি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, আর যে মাদ্রাসা বাংলাদেশে দেখেন, এগুলি তো ব্রিটিশরা করেছে, এবং ব্রিটিশরা ছিল প্রথম এদের প্রিন্সিপাল, মানে এটা পশ্চাৎপদ রাখার জন্য, পশ্চাৎপদ রাখার জন্য। এবং যখন এই সাবজেক্ট গুলি দেখলো ব্রিটিশরা, যে মাদ্রাসা কি কি সাবজেক্ট পড়াবে, এই সাবজেক্ট পড়াবে, ওরা তো খুশি যে দাও কোটি কোটি টাকা নাও, তোমরা তো গর্দভ হবে এখান থেকে। কারণ তখন ব্রিটিশরা বিশ্ব শাসন করে, তখন ব্রিটিশরা চাঁদে যায়, তখন ব্রিটিশরা আপনার 100 তলা বিল্ডিং করে, ইলেকট্রিসিটি গাড়ি নির্মাণ করে, বুঝছেন না? আর সেখানে মাদ্রাসা থেকে বের হবে গর্দভ, এটা তারা জানে, এই কারণে তারা আরো মাদ্রাসাকে সহযোগিতা করেছে। আচ্ছা, আমরা অন্য প্রসঙ্গে যাই। গিয়াস আহমেদ, প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউ ইয়র্ক থেকে ইউটিউব চ্যানেল আলাপ, সঙ্গে রয়েছে আমাদের কমিউনিটি নেতা এবং ব্যবসায়ী এবং বিএনপি নেতা গিয়াস আহমেদ আছে। গিয়াস ভাই, আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, আমরা একেবারে শেষ পর্যায়ে। এই যে তারেক রহমানের দেশে আসা এবং ভারতের সঙ্গে সম্পর্ক, খালেদা জিয়া যখন প্রয়াত হলেন, ইউনূসের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক একদম তলানিতে যাওয়ার পরে ভারত কিন্তু বলতেছিল যে নির্বাচিত সরকার আসলে আমরা ডেভেলপড হবে, এবং তারেক রহমানের আসার পিছনে লোকজন বিভিন্ন কথাবার্তা বলে যে সেখানে ভারতেরও হয়তো ডিপ্লোম্যাটিক অনেক ইস্যু ছিল। দ্বিতীয়ত খালেদা জিয়া প্রয়াত হওয়ার পরে একেবারে জানা যায় আসলেন জয়শঙ্কর, তারেক রহমান নির্বাচিত প্রধানমন্ত্রী যে শপথ নিলেন সেখানে আসলেন ইন্ডিয়ান লোকসভার স্পিকার। ভারত কিন্তু এটা শুরু করছিল মানে একটা ওয়ার্ম রিলেশনের দিকে, কিন্তু ইদানিং অনেকেই এটা বলা বলি করছে যে তারেক রহমান সম্ভবত একটু চায়নার দিকে ঝুঁকে যাচ্ছে। শুধু কি এটা অর্থনৈতিক সুযোগ সুবিধা, নাকি এর পিছনেও কিরকম মনে হচ্ছে? এটা কি ঠিক? আমাদের প্রতিবেশীর সঙ্গে আমাদের সম্পর্কটা কিরকম হওয়া উচিত, বা চায়নার সাথে কিরকম? আওয়ামী লীগ আমলে আপনার শুধু তারা ভারতপন্থী ছিল, ভারতের মানে পারমিশন ছাড়া আপনার আমেরিকার দিকে আসতো না, আবার চায়নার দিকে যাচ্ছিল না। আমাদের যে পলিসি, আমাদের চেয়ারম্যান সাহেবের পলিসি ছিল কি, সকল রাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কারোর সাথে শত্রুতা নেই, এবং সুসম্পর্ক থাকবে, ডিপ্লোম্যাটিক রিলেশন থাকবে, ব্যবসা বাণিজ্য করবো। এবং সেটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন, আমাদের তারেক রহমান সাহেব সেটাই করছেন। যে মানে আপনি ইন্ডিয়ার সাথে যেমন সম্পর্ক আছে,
আবার আপনার চায়নার সাথে থাকতে হবে, আমেরিকার সাথে থাকতে হবে। এটা তো আপনার মানে এই উইন উইন সিচুয়েশন। আমার যদি একটা বিজনেস যদি আমার ইন্ডিয়া থেকে আনতে হয় ভালো, আমি আনবো। আবার যদি আমার চায়না থেকে আনতে হয়, আমি সেটা আনবো। এটা এমন না যে চায়নার থেকে আমি বাণিজ্য করলেই আমি ইন্ডিয়ার মানে খেপে যাবে, সেটা তো হওয়া ঠিক না। তো সেক্ষেত্রে আমরা দেখতেছি যে বর্তমান ভারতের যে মৌলবাদী সরকার, আপনার উগ্রবাদী সরকার, এবং মুসলিম বিদ্বেষী সরকার, তারা কিন্তু দেখেন এই পশ্চিম বঙ্গ পাশ করে, মানে তারা কিন্তু এখন পুশ ইন শুরু করে দিল, এবং তারা বলছে সব বের করে দিবে, মানে এই যে উস্কানিমূলক বক্তব্য তারা দিচ্ছে। তো সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু এই ব্যাপারে কোনো উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে না। না, কিন্তু বাংলাদেশে ঠিক আছে, ফাইন, আপনি কথাটা আমি আপনার সাথে আমি 100% একমত এটা বিষয়ে। কিন্তু বাংলাদেশেও দেখেন যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় যারা, তারা মন্দিরে কত কি বিগ্রহ করবে, কি মূর্তি বসাবে, কতটুক বড় মূর্তি বসাবে, এটা নিয়ে দেখছেন ওই যে রংপুরের পলাশবাড়িতে কি সমস্ত ঘটনা ঘটতেছে। যে আপনার ধর্মীয় স্বাধীনতায় আপনি আমাকে আঘাত করবেন বা আপনার বাধা দিবেন, বা আপনার ধর্মীয় স্বাধীনতায় আমি আঘাত করব, বাধা দিব, এটা কোনো অবস্থাতেই তো কাম্য নয়। কি বলেন? অবশ্যই না। না, বাংলাদেশে কিন্তু আপনি যেটা বললেন এটা আমি কখনো শুনিনি, বাট আমাদের কেন আপনি ওই যে রংপুরের পলাশবাড়ির ঘটনা তো বাংলাদেশে খুব হইচই হচ্ছে, আপনি তো সবসময় দেখতেছেন। হ্যাঁ, কিন্তু এটা আমার মানে ওভাবে আসে নাই, কারণ সারা বাংলাদেশে তো মানে শুনেন, হিন্দুদের তো পূজা মণ্ডলে এবার তো আরো আমরা মুসলমানরা আরো আরো পাহারা দিয়েছে, মানে যাতে সেপারেট গত পূজার কোনো গন্ডগোল হয়নি তেমন। সেটা সেদিক থেকে আমি বলবো না বাংলাদেশে ওই ধরনের কোনো ঘটনা, বিচ্ছিন্ন দু একটা ঘটনা তো ঘটবেই, এটা তো আর স্বর্গ না, এটা থাকবে। কিন্তু ভারতে তো আপনার ঢালাভাবে হচ্ছে, আপনার ঢালাভাবে আপনার মানে কিন্তু এটা তো গ্যাস ভাই, আপনি জানেন যে গ্যাস আহমেদ, শুনেন যে এ তো বাংলাদেশ 20 কোটি, ছোট্ট দেশ, 20 কোটি লোক। ভারত এত বড় দেশ, 140 কোটি লোক। চায়নাতে 145, মানে 35 কোটি লোক। যে এই যেখানে এত বিশাল জনগোষ্ঠী থাকবে, এটা একটা সোসাইটি। সোসাইটি তো অপ্রীতিকর ঘটনা 2-4টা ঘটবে। ডোমেস্টিক ভায়োলেন্স আমরা নিয়ে আমেরিকাতে ঘটে না? না, না, ভারতে কিন্তু দু একটা ঘটনা না, ভারতে মানে রাষ্ট্রীয়ভাবে, হ্যাঁ, কিন্তু রাষ্ট্রীয়ভাবে হবে কেন? হ্যাঁ, আপনার সেখানে বিচার হচ্ছে না। আপনি রাষ্ট্রীয়ভাবে আমি যদি বাংলাদেশে আমি যদি আপনার সাথে তর্কের খাতিরে বলছি, রাষ্ট্রীয়ভাবে বিজেপি ধর্ম, কিন্তু বিজেপি তো ভারতের সংবিধান চেঞ্জ করে এমন করে নাই যে ভারত হিন্দু রাষ্ট্র। ওরা তো সেকুলার, সেকুলার ইস্যু রাখছে নাকি সংবিধান চেঞ্জ করছে? সংবিধান রেখেই তো সে অত্যাচার ফ্যাসিস্ট হয়েছে। মানে সংবিধানে তো লেখা আছে যে মানে ভারত ওয়ান অফ দা মানে, এবং ভারতের হিন্দু মুসলিম কিন্তু ইকুয়াল রাইট, কিন্তু এটা মনে রাখবেন, সকলে কিন্তু সব সুযোগ সুবিধা পাচ্ছে। কিন্তু বাস্তবে তো নাই। মনে করেন আপনার গরু জবাই করার কথা, কুরবানি আপনি দিতে পারবেন। আচ্ছা, এইবারে এটা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু এবার কুরবানি ভারতে কোনো কোনো প্রবলেম। আপনি একটা কোনো গুজব আছে, শুনেন, অনেক গুজব আছে। ভারতে কিন্তু মুসলিম লিডাররা আছে, বিজেপির ভিতরেও আছে মুসলিম লিডাররা, ওদের স্টেটমেন্ট গুলি শুনেন। কারণ একতরফা গুজব শুনলে তো হবে না, আমি ওটা বলছি। হয় না, আমি বলছি না হবে। একটা সোসাইটিতে অনেক ধরনের ক্রাইমই হইতে পারে, তাই না? কিন্তু মোদীকে প্রশ্ন করা হয়েছিল আপনার আমেরিকান এক সাংবাদিক, যে এই ভারতে যে মুসলমান হত্যা করা হচ্ছে, সে বলছে যে আমরা তাদের পক্ষে, মানে যখন সাংবাদিক কথা বললেন, বলে যে 2% আই ডোন্ট কেয়ার, মানে 2% সে কেয়ার করে না। মানে এই জন্যই তার যে অ্যাটিচিউডটা, হ্যাঁ, এবং রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ তো আমার মনে হয় না এই ঘটনা ঠিক। আপনাকে একটা কথা বলি, মোদির গুজরাট কিলিং, যেটাকে তাকে 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 দায়ী করা হয়, এরপরে সে আমেরিকা পর্যন্ত তাকে ব্যান করছিল। আমেরিকাতে কিন্তু বিষয় ছিল না তার, যেতে পারে প্রধানমন্ত্রী হওয়ার পরে, ডকুমেন্ট ছাড়া তো ব্যান করতে পারে না। সেটা প্রধানমন্ত্রী হওয়ার পরে কিন্তু তার এটা উইথড্র হয়েছে, মানে এটা অন্য প্রসঙ্গ। আর এই যে আপনি দেখবেন যে বিজেপিতে আমি এটাই বলছি যে শুধু পশ্চিমবঙ্গই ধরুন, কারণ আমরা পশ্চিমবঙ্গে যেহেতু আমরা খুব ক্লোজ, সদ্য নির্বাচন হলো, পশ্চিমবঙ্গে মুসলিম লিডার কিন্তু অনেক, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, জাহাঙ্গীর, এরপরে হলো আপনার ওয়াইসি, আসাদুদ্দিন। না, রাষ্ট্রীয় যন্ত্র তো তাদের হাতে নাই। না, কিন্তু তাদের হাতে না, তারা তো কমপ্লেন করতে পারে যে আমাকে কুরবানি করতে দেয় নাই। আপনি দেখেন তো এরকম হুমায়ুনের কোন স্টেটমেন্ট, বাবরি মসজিদ বানাচ্ছে, সেখানে সে 100 কোটি ভারতীয় টাকা দিয়ে, ভারতের বেশিরভাগ রাজ্যে আইন করে ব্যান করা হয়েছে আপনার গরু জবাই করা যাবে না। মানে ভাই, ওইটা আপনার সাথে আমি একমত। আমি শুনেন, আমি এটাতে একেবারেই ব্যক্তিগতভাবে বিশ্বাসী না। আমি মনে করি যে কে কি খাবে, কে কি পড়বে, এটা কমপ্লিটলি পার্সনের উপরে নির্ভর করে।
তাই না? এটাতে রাষ্ট্র হস্তক্ষেপ করবে কেন? রাষ্ট্রের ধর্ম হবে রাজধর্ম, রাষ্ট্র রাজধর্ম পালন করবে। রাজধর্ম কোনটা? জনগণের সেবা। জনগণ যে মেজরিটি ধর্ম পালন করে তাদেরকে। আপনাকে একটা ইনফরমেশনের কথা বলি, ভারতে মুসলিমের সংখ্যা কিন্তু 2% না, ভারতে মুসলিমের সংখ্যা কিন্তু মানে ওভারঅল ভারতে কিন্তু 15%, মানে উনি বলেছে যে ওই প্রায় 15%। যেটা এবং আপনার ফর ইউর ইনফরমেশন আমি আরেকটা কথা বলে দিই, পশ্চিমবঙ্গে মুসলিমের সংখ্যা কিন্তু 32%, 32%। যদিও অফিসিয়ালি 30 থেকে 31 পর্যন্ত বলা হয়, কিন্তু বেসিক্যালি যে প্রকৃত যে রিপোর্ট সেটা হলো পশ্চিমবঙ্গে এখন 70-30 ধরতে পারেন, হিন্দু 70, মুসলিম 30। এবং পশ্চিমবঙ্গের মধ্যে এই নিয়ে কোনো প্রবলেম নেই আসলে। এখন এই যে শুভেন্দু, আমি হ্যাঁ, কারো আমি কারো পশ্চিমবঙ্গে আগে তো সমস্যা ছিল না, এখন এই যে এই পশ্চিমবঙ্গে মোদী এই সরকার আসার সমস্যা পরে, হ্যাঁ। এখনো নেই, যেগুলি সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা হচ্ছে, ওইটা বলছি। না না না, আচ্ছা, যাই হোক। তাদের শুনেন, তাদের পলিটিক্সটাই হলো, শুনেন যেমন জামাতের একটা পলিটিক্স আছে, মানে আওয়ামী লীগের একটা পলিটিক্স আছে যে একটা যে একাত্তরের চেতনা, জামাতের একটা পলিটিক্স আছে যে আপনার ধর্ম ব্যবসায়ী। তো সেই ক্ষেত্রে আপনার ওই বিজেপির একটা পলিটিক্স আছে যে মুসলিম খারাপ। অফকোর্স আছে, হ্যাঁ, সেটাই মানে আছে, থাকবেই, থাকবেই। কারণ এই যে জামাত বলেন আর বিজেপি বলেন, ঘুরে ফিরে কিন্তু একই টাকার এপিঠ। কারণ দুই দলই কিন্তু ব্যবসাটা হলো তাদের ধর্ম, ধর্মটা হলো রাজনীতির বিহাইন্ড দ্য হ্যাঁ, সিন। ধর্মটাকে আপনার হ্যাঁ, আপনার এটা সস্তা, আপনার জনগণকে মানে মানে আপনাকে অ্যাকসেপ্টমেন্ট করতে ইজি হয়। এটা আপনার পৃথিবীর অনেক সব লোক আছে যে দেশে, আপনার হ্যাঁ, ধর্ম কিন্তু সম্বন্ধে জানে না, কিন্তু হ্যাঁ, এই আপনার উস্কানি দিলে তারা আবার গরম হয়ে যায়। কিন্তু ধর্ম সম্বন্ধে বেসিক আইডিয়া নাই, বা পাঁচ ওয়াক্ত মানে নামাজও পড়ে না, ওইটা তারপর সেই দেখো, না, ওইটা কিন্তু ঠিক আছে, ওইটা ঠিক আছে, কিন্তু আমি উস্কানি আরেকটা দিলে কথা তারা আবার আমি অ্যাকসেপ্ট আরেকটা করে। কথা বলছি যে মানে এই যে আপনি বললেন জামাত যেভাবে ধর্মটাকে ইউজ করে, ব্যবহার করে একদম একটা সর্বক্ষেত্রে, বিজেপি ধর্মভিত্তিক দল হলেও রাষ্ট্রীয় জীবনে কিন্তু বিজেপি কিন্তু এই যে বললাম তারা তো ধর্মনিরপেক্ষ, সেকুলার, ভারত সেকুলার দেশ, ডেফিনেটলি সেকুলার দেশ, সংবিধান চেঞ্জ করে নাই। বিজেপির যে কিন্তু কিন্তু বিজেপি হলো, পারপাস তো ভাই, ক্ষমতা থাকলে পারপাস তো কেউ সার্ভ কিছু কিছু করতেই হবে, করবেই তারা সেটা। আপনি বিএনপি ক্ষমতায় গেছেন এখন, না? আপনার যে এজেন্ডা, আপনি আপনার এজেন্ডা বাস্তবায়ন না, এই জিনিস চেঞ্জ করতে হবে। যেমন তারেক রহমান সাহেব দেখেন, এই পরিবর্তনের কথা তো আসতে হবে। আপনার যেমন আমাদের জামাতের যেমন একটা আপনার ধর্ম নিয়ে সে আপনার একটা ব্যবসা করবে, ধর্ম নিয়ে মানুষকে ভোটের বাণিজ্যে ধর্মকে ব্যবহার করবে, বেহেশতের টিকিট বিক্রি করবে। এগুলি তো তাদের একটা মানে তাদের এজেন্ডা ভোট পাওয়ার জন্য। বিএনপিটাকে দেখেন, এবার তারেক রহমান সাহেব কি বলছেন যে অনেস্ট রাজনীতি, বাংলাদেশপন্থী, বাংলাদেশ ফার্স্ট, এবং এটি হলো তার মানে 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 এজেন্ডা। মানে আপনি তো একটা এজেন্ডা এজেন্ডা থাকতে উনি তো হবে, বলছে, উনি গতকাল আপনাকে একটা পলিসি থাকতে হবে। উনি কিন্তু বিএনপি পলিসিটা কি? যে বিএনপি পলিসিটা হলো উন্নয়ন করতে হবে, মানে আপনার সংস্কার করতে হবে, আপনার বাংলাদেশ ফার্স্ট। তো এই যে একটা স্লোগান, এটা একটা বিএনপি স্লোগান। এবং জামাতের গতকাল স্লোগান গতকাল বেহেশতের টিকিট বিক্রি করো, মানে জামাতকে ভোট দিলে বেহেশতে যাবা, এটি হলো ইসলামিক দল। আপনার আরো আগুলি সব হলো মানে বাতিল। এই যে একটা তাদের একটা এটি হলো আপনার ভণ্ডামি। বিজেপিরও তাই, বিজেপির হলো মুসলিম খেলাও, মুসলিমের বিরুদ্ধে কথা বললেই আপনার হিন্দুত্ববাদী যারা আছে তারা এক্সাইটমেন্ট হচ্ছে। তো এই প্রত্যেকটা দলেরই কিন্তু একটা আচ্ছা, এজেন্ডা। এটা নিয়ে আলোচনা করলে আরেকদিন কথা বলবো আপনার সঙ্গে। আপনার এই ব্যাপারে বেশ অনেক নলেজ আছে, আমি বুঝতে পারছি যে, এবং এটা নিয়ে আলোচনা করা যায়, যেমন অনুপ্রবেশ তো এই নিয়ে যেগুলি এখন হচ্ছে, এগুলি নিয়ে আমরা একটু ডিটেলস আগামীতে আবার করি, কোনো অসুবিধা নেই। তবে আজকে শেষ প্রশ্ন যেটা আপনাকে বললাম যে চায়না মানে প্ল্যানটা ছিল এরকম প্রথম বোধহয় যে তিনি আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন, কিন্তু এখন দেখা গেল যে ভারত না, প্রথম মালয়েশিয়া থেকে সেম একই ট্রিপে মালয়েশিয়ার 2 দিন এবং এরপরে চায়না যাবেন। বেসিক্যালি আপনাকে ধরা যায় চায়না হয়তো ডিপ্লোম্যাটিক ভাবে এটাকে অন্যরকম ভাবে করার জন্য একটু ব্যালেন্সের মাধ্যমে মাঝপথে ধরেন আপনার মালয়েশিয়া যাওয়া হচ্ছে। কি মনে হচ্ছে যে চায়নার সঙ্গে রিলেশনটা কি মনে হচ্ছে প্রায়োরিটি বেশি দেওয়া হচ্ছে? এতে কি ভারত ক্ষুব্ধ হতে পারে? মানে আমেরিকা আমেরিকা চায়না চায়নার সাথে কথা বলে, আমেরিকা তো চায়না যায়, বুঝছেন না? এখন যতই হুমকি টুমকি দেখেন চায়নার সাথে ঠিকই কিন্তু আপনার কিছুদিন আগে এসে গেল। ভ্রমণ করে আসলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেখুন চায়না তো একটা ফ্যাক্টর। আপনি তো চায়নার যে বাণিজ্য,
আমরা বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে তো চাইনিজ মাল আসে। না, ওইটা আমরা যাবো, ওইটা বলছি না আমি। প্রথম প্রধান কোন দেশের, বিশেষ কোন দেশের প্রথম প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির যে সফর, এটা কিন্তু একটা সিগনিফিকেন্স দিক থাকে। দেখেন, আমাদের ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলো, আপনি সেটা প্রথম গেল সৌদি এটা আরব। কিন্তু আলোচনা করতেছিল যে কোথায় যাবে কোথায় যাবে, শেষে সৌদি আরব গেল। সৌদি আরব গেল। কারণ কেন গেল, যে ওখানে তার ব্যবসা হবে, ব্যবসাটা হবে, হ্যাঁ, কারণ ওখানে তার কিন্তু বিক্রি করবে, ভারতের টাকা আনবে। এই উপমহাদেশে, ভারতে কিন্তু, বাংলাদেশে কিন্তু চিরাচরিত ভাবে জিয়াউর রহমান তার প্রথম সফর ভারত করে, খালেদা জিয়া তার প্রথম সফর ভারত করে, এরশাদ তার প্রথম সফর ভারত করে, শেখ হাসিনা তার প্রথম সফর ভারত করে। এইবার ব্যতিক্রম। আপনি এগুলি ইনফরমেশন গুলি দেখেন। এটা তো পরিবর্তন। মনে করেন বাংলাদেশের মানুষ কি চায়, দেখেন বাংলাদেশের আমি বলবো 95% মানুষ হলো ভারত বিরোধী। 95%। অফকোর্স, বা আরো বেশি, আমি বলবো যে হয়তো 98%। হ্যাঁ, কারণটা কি? কারণ ভারতের যে এই যে পলিসি, যে একটি দলকে যেভাবে সমর্থন দিয়েছে বিগত 15-17 বছর, এটা জনগণ পছন্দ করে নাই। এটা আমি সাথে আমি একমত পোষণ হ্যাঁ, করি। সেই কারণে হয়তো আপনার ভারতের যে প্রথম যেতেই হবে, মানে ভারতের মনে করেন যে পলিসির কারণে হয়তো আমার তারেক রহমান সাহেব পরিবর্তন করেছেন। হয়তো যদি ভারত নিউট্রাল থাকতো, যদি জনগণের পক্ষে থাকতো, তাহলে হয়তো অবশ্যই ভারতে বন্ধু রাষ্ট্র হিসেবে প্রথমেই মানে ভারতে মানে যেত। হয়তো সেই কারণে এখন আমাদের দেখতে হবে কোন দেশ আমার জন্য, আমার দেশের পক্ষে কাজে বেশি লাগে। বন্ধু বড় কথা না, মানে আমার ব্যবসা। কোশ্চেনটা হলো যে আমার কোন দেশ থেকে আমার বেনিফিটটা হবে। মানে বন্ধুর চেয়ে আমাদের বর্তমান যে পরিবর্তিত বিশ্বে যে বাণিজ্যিকটা আমার কোন দেশের থেকে আমার বেশি হবে, সেটা হলো কিন্তু আপনার ক্যালকুলেশন করতে হবে। তো সেক্ষেত্রে বাণিজ্য কিন্তু এখনো চায়নার থেকে ভারতের সঙ্গে অনেক বেশি। বেশি মানে কি, অনেক বেশি। আপনাকে আরেকটা ইনফরমেশন দিই, শেখ হাসিনার সাথে যে ভারতের যে বাণিজ্য ছিল, মানে ডক্টর ইউনূসের আমলে সেই বাণিজ্য 18 মাসে, সেই বাণিজ্য গিয়া 17 পয়েন্ট, আমি একটা পরিসংখ্যান আপনাকে বলছি, 17.2 পয়েন্ট বেশি হয়েছিল। মানে শেখ হাসিনা যা বাণিজ্য করছে ভারতের সঙ্গে, তার চেয়ে বেশি বাণিজ্য করছে ইউনূস। আমি বিএনপির কথা বলছি না, বিএনপির তো সেই ধারাবাহিকতাই বজায় রাখছে। আপনি বিদ্যুৎ বলেন, গ্যাস বলেন, তেল বলেন, সব ভারতের সাথে বাংলাদেশের যে বাণিজ্য, সেটা কিন্তু একতরফা বেশি। অফকোর্স একতরফা। আমি তো সেটা আপনার সাথে আমি একমত। সেক্ষেত্রে আমাদের বিশাল বাণিজ্যিক গ্যাপ রয়েছে, বিশাল বড় গ্যাপ। সেক্ষেত্রে আমি মনে করি যে চায়নার সাথে আমাদের বর্তমান সরকার যে টেকনোলজি, যে উন্নয়নমূলক অনেক কর্মকাণ্ড হাতে নিয়েছে, সেখানে তারা মনে করেছে যে মানে চায়নার সাথে সম্পর্কটা, প্লাস মালয়েশিয়া আছে এখানে। মালয়েশিয়া তো একটা মানে আমাদের বন্ধু রাষ্ট্র। তার চেয়ে বড় কথা যে হিউম্যান, মানে আমাদের যে মানুষ ওইখানে প্রায় 10 লক্ষ মানুষ, শ্রম আমাদের জনশক্তির ব্যাপার আছে। কিন্তু আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া কিন্তু আপনার ওই মুখী একটা প্ল্যান করেছিলেন যে আপনার মালয়েশিয়া, হংকং, ব্যাংকক, কম্বোডিয়া, আপনার চায়না, ওই অঞ্চলটাকে কিন্তু একটা এশিয়ান হাইওয়ের মাধ্যমে ওই অঞ্চলগুলির সাথে একটা সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন কিন্তু। তো এটাকে নিলেই যে মানে আমরা ওদিকে ভারত বিরোধী হয়ে গেলাম, সেটা না। তো সেক্ষেত্রে আমাদের দেখেন প্রতিবেশী কান্ট্রিতে আমাদের যাতায়াত নেই। আজকে আমেরিকার সাথে বা ইউরোপের সাথে দেখেন, ইউরোপের সাথে সমস্ত কান্ট্রিগুলি আপনি ড্রাইভ করে আপনি যেতে পারবেন, তুরস্ক থেকে শুরু করে। এখানে তো আপনি ভারত বিরোধিতার কারণে আপনি এখানে তো সিস্টেম আপনি করতে পারছেন। কিন্তু আপনি যখন হয় আমাদেরকে পাকিস্তান থেকে, আমি একটা কথা বলি, যেমন করাচি থেকে একেবারে বা সারা পাকিস্তানের উপর, পুরা পাকিস্তান হয়ে নর্থ সাউথ হয়ে পুরা ভারতের ভিতর দিয়ে বাংলাদেশ তো বটেই, বাংলাদেশ হয়ে একদম মায়ানমার পর্যন্ত দিকে রাস্তা করলে আসা যায় ইজি। চায় যেমন নেপাল, দেখেন নেপাল আর ভারতের বাংলাদেশের মধ্যে পার্থক্য কতটুকু, কিন্তু আপনার ডাইরেক্ট হাইওয়ে নাই, তো এটা তো বাধা দিচ্ছে ভারত। তো সেই ক্ষেত্রে আপনার যদি নেপালের সাথে বাংলাদেশের সম্পর্ক হয়ে যায়, ভুটানের সাথে হয়, এবং মায়ানমার থেকে শুরু করে কম্বোডিয়া, আপনার ব্যাংককের সাথে, চায়নার সাথে সম্পর্ক যোগাযোগ হয়, মানে সড়ক যোগাযোগ, সড়ক যোগাযোগ অলরেডি আছে, এটা হওয়া উচিত এবং আমাদের এই অঞ্চলে হওয়া উচিত। এটা সাউথ ইস্ট এশিয়ার থেকে শুরু করে আপনার ওই পূর্ব দিকে আমাদের যাতায়াতের আমাদের দরকার, যোগাযোগ ব্যবস্থাটা দরকার। তা না হলে আপনার ওই অঞ্চল কিভাবে উন্নত হবে? আজকে ইউরোপ এত উন্নত কেন? ইউরোপটা আজকে ডোমিনেট করছে বিশ্বের কারণটা কি?
কারণ তাদের সাথে তাদের তো আমাদের সম্প্রীতি আছে তাদের মধ্যে, তাদের বলুন আপনার তাদের friend, যোগাযোগ ব্যবস্থা ভালো। তারেক রহমানের সঙ্গে আপনার গুড ভালো সম্পর্ক, আপনি বলেন যে এইরকম কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশে যেটা আছে সেটাকে আরো ডেভেলপ করতে হবে, অন্তত রোড হাইওয়ে দিয়ে আমাদের আরো বিস্তৃতি লাভ করতে হবে। কমিউনিকেশন যত বেশি হবে, ইন্টারাকশন অন্যদের সঙ্গে তত বাড়বে, এবং আপনি যত সুন্দর কথা বলছেন, ইন্টারাকশন আপনি বাড়বে সুন্দর তখন কথা আপনার বলছেন, ইকোনমি বুমিং হবে। আপনি সুন্দর কথা বলছেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। যে আমি শুধু আমি প্রথমেই চাচ্ছি যে বাংলাদেশ একটা শহর, টোটাল বাংলাদেশ একটা সিটি। এই বাংলাদেশের আজকে দেখেন আনাচে কানাচে গ্রামগঞ্জে যাওয়ার জন্য রাস্তা নাই। এই সেই আগের ইউনিয়ন পরিষদের যে রাস্তা আছে 8 ফিট 10 ফিট 6 ফিটের উপরে আপনার 5 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে। তাহলে আপনি বাংলাদেশ তো এখন যানজটের মধ্যে পড়ে যাচ্ছে। এখন এই সরকারের উচিত, আমি এখন এই সরকারকে বলবো, এই সরকারের উচিত যে সারা বাংলাদেশকে একটা ম্যাপের মধ্যে নিয়ে আসা, একটা কমিউনিকেশন রোড। আপনার ইউনিয়ন পরিষদের মধ্যেও 20 ফিটের রাস্তার মানে ওই 5 তলা বিল্ডিং করতে পারবো না 10 ফিটের মধ্যে। 10 ফিট রাস্তা 8 ফিট রাস্তা আপনার 5 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে। এটা করা যাবে না, এবং এটা আইন পাস করা উচিত। আপনার সরকারের উচিত একটা ম্যাপ করে মিনিমাম 20 ফুটের রাস্তা করা এবং অ্যাকোয়ার করা, এবং এই অ্যাকোয়ার করলে এখন কোশ্চেন হইতে পারে যে আপনি তাহলে ক্ষতিপূরণ দিবেন কিভাবে, এত টাকা সরকারের নেই। আমার সাজেশন হলো, আপনি যখনই একটা 8 ফুটের রাস্তাটাকে 8 ফিটের রাস্তাটাকে আপনি 20 ফিট করলেন, তাহলে ওটাকে উন্নয়ন করলেন আপনি, করার পরে এই জায়গাটা উন্নত হলো, ওই আশেপাশের ট্যাক্স বাড়িয়ে দিতে হবে। ট্যাক্স বেড়ে যাবে, কারণ ওই জায়গায় 1 লক্ষ টাকার জমি আপনার হয়ে গেছে 20 লাখ টাকা, কারণ উন্নয়নের ফলে। তো আপনি ট্যাক্স দিতে হবে না, উন্নয়ন তো সরকার করলো, এই জন্য ওই ট্যাক্স তো 3 গুণ বেড়ে যাবে। তাহলে এই সরকারের কিন্তু এই রাজস্ব আয় বেড়ে যাচ্ছে এবং ক্ষতিপূরণ দিতে পারে। এই কারণে দেখা যায় বসুন্ধরার কথা বলেন না কেন, বসুন্ধরা মনে করেন একটা ডেভেলপ করলো, যেই সে কিনেছে 1 লাখ টাকা, সে সেল করতেছে 20 লাখ টাকা। তো এখন সরকারও তাই হইতে হবে, সরকারও এই 8 ফুটের রাস্তাটাকে 20 ফিট করবে, 30 ফিট করবে, এবং ওখানে ট্যাক্স বাড়িয়ে দিতে হবে। তাহলে এই ট্যাক্সের টাকা দিয়ে আমি ক্ষতিপূরণ দিতে পারবো জনগণের। তো এদের দরকার হলো প্ল্যানিং দরকার। এই প্ল্যানিংটা আজকে আমেরিকা দেখেন, আপনি যত গ্রামগঞ্জে যান, আমেরিকার যত আপনি মফস্বল শহরে যান, রাস্তা আছে, ইলেকট্রিসিটি আছে, রাস্তা থাকবেই। তো এই রাস্তাটা না হলে, কমিউনিকেশন না হলে, বাংলাদেশে যখন আপনি একটা ম্যাপ করবেন, তখন বাংলাদেশের সাথে মায়ানমারের রাস্তা বের হয়ে যাবে, বাংলাদেশের সাথে আপনার চায়না, নেপালের বা ওই পূর্বমুখী ভুটান আসছে, ভুটান ভারতের ভিতর দিয়ে একদম পাকিস্তান থেকে ইরান পর্যন্ত আপনি যেতে পারেন। এখানে আপনার বিশ্ব ব্যাংক কিন্তু টাকা দিবে যদি এই ধরনের আপনার প্ল্যান করেন, যে টাকার অভাব হবে না। তো এটা ভারতের সাথে বসতে হবে, আশেপাশের নেইবারিং কান্ট্রির সাথে বসতে হবে, বসে একটা প্ল্যানিং করা দরকার। তা না হলে আপনার আমাদের প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের সামনে গিয়াস আহমেদ উপস্থিত ছিলেন, ওনার বক্তব্য আমরা শুনলাম। জনাব গিয়াস আহমেদ, আজ এই পর্যন্তই। চেয়েছিলাম যে ভিডিওটা আর একটু শর্ট করার, কিন্তু হয়নি। আলোচনাটা খুব ইন্টারেস্টিং ছিল দেখে অনেক 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 লম্বা হয়ে গেছে ভিডিও। আমরা পরে আরেকদিন, আগামী সপ্তাহে হোক, ভেরি গুড কোয়েশ্চেন যেটা আপনি রেজ করছেন, যে ইনফ্রাস্ট্রাকচারকে যেভাবে আমাদের সাউথ ইস্ট এশিয়াকে ফার ইস্টের সঙ্গে আবার মিডল ইস্টের সঙ্গে সংযোগ করার একটিমাত্র পথই হলো রোডস অ্যান্ড হাইওয়ে। তো সেটা ডেভেলপমেন্টের জন্য, এই জন্য আপনাকে বললাম, আপনার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ সম্পর্ক, আপনারা ওইগুলি বলেন, সরকারকে ওইদিকে অ্যাটেনশন দিতে হবে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গিয়াস আহমেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে আবার কথা বলবো, ভালো থাকবেন। ওকে।